ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে। এতটা ধারাবাহিকতা কিন্তু আর কোনো স্টোরি চ্যানেলে আপনি পাবেন না। তো সেখানে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আপনারা প্লিজ গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে গল্পগুলো লাইক করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার থেকেই আমাদের চ্যানেলের গল্পগুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও। আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি, আপনি সরাসরি সেখান থেকেও আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আপনারা আপনাদের মতামত আমাকে সেখানেও জানাতে পারেন যে আমরা আর ঠিক কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। আর বেশি বকবক না করে চলুন শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। খবরের কাগজটা হতাশভাবে আমার কোলের উপর ফেলে ব্যোমকেশ বলল, না, কোথাও কিছুই নেই, সব ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালারা সাদা কাগজ বের করলে পারে, তাতে অন্তত ছাপার খরচটা বেঁচে যায়। সে কি, বিজ্ঞাপনেও কিছু পেলে না? বলো কি? তোমার মতে তো দুনিয়ার যত কিছু খবর সব ওই বিজ্ঞাপনের কলমেই ঠাসা থাকে। না হে, বিজ্ঞাপনেও কিছুই নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে। এবার কুমারী ছেড়ে বিধবা বিয়ে করার জন্য গোঁ ধরেছে কেন ঠিক বোঝা গেল না। নিশ্চয়ই কোনো বদমতলব আছে। তা তো বটেই। আর কিছু? আর একটা বীমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর একসাথে জীবন বীমা করবে এবং জোড়ার মধ্যে একটিকে কোনো রকমে পটল তোলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বীমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন? এর মধ্যেও বদমতলব কিছু আছে নাকি? বীমা কোম্পানির নিজের কোনো স্বার্থ নাও থাকতে পারে, কিন্তু অন্যের মনে কুবুদ্ধি জাগিয়ে তোলাটাও ভালো কথা নয়। মানে? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। দুঃখের সাথে একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর পা তুলে দিল। তারপর কড়িকাঠের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। শীতকাল, বড়দিনের ছুটি চলছিল। কলকাতার লোক বাইরে গিয়ে ও বাইরের লোক কলকাতায় এসে খুব মজা করে ছুটি কাটাচ্ছিল। কয়েক বছর আগের কথা। তখন ব্যোমকেশের বিয়ে হয়নি। আমরা দুজনে অভ্যেস মতো সকালে উঠে একসাথে চা খাচ্ছিলাম ও সংবাদপত্র কাটাছেঁড়া করছিলাম। গত 3 মাস একেবারে বেকার বসে থেকে ব্যোমকেশের ধৈর্যের লোহার শেকল বোধহয় ছেঁড়ার সময় হয়ে এসেছিল। দিনের পর দিন খবরের কাগজের নিষ্প্রাণ ও বৈচিত্র্যহীন পৃষ্ঠা থেকে অপদার্থ খবর সংগ্রহ করে সময় আর কিছুতেই কাটতে চাইছিল না। আমার নিজের মনের অবস্থা যেরকম শোচনীয় হয়ে উঠেছিল তা থেকেই বুঝতে পারছিলাম ব্যোমকেশের বুদ্ধির খিদে ঘটনার অভাবে কিরকম উগ্র ও কঠিন হয়ে উঠেছে। কিন্তু তবু সমবেদনা দেখিয়ে তাকে শান্ত করার চেষ্টা আমি করিনি। বরঞ্চ এই নিষ্কর্মা দশার জন্য সেই যে মূলত দায়ী এমনিভাবে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছি। আজ সকালে তার এই হতাশাপূর্ণ ভাব দেখে আমার একটু অনুশোচনা হলো। মাথার খোরাক হঠাৎ বন্ধ হয়ে গেলে সুস্থ শক্তিশালী মাথার কিরকম দুর্দশা যে হয় তা তো জানি। তার উপর আবার বন্ধুর খোঁচা খেতে হলে ব্যাপারটা আরো ভয়াবহ আকার নেয়। আমি তাকে প্রশ্ন না করে অনুতপ্তভাবে খবরের কাগজখানা খুললাম। এই সময় চারিদিকেই সভা সমিতি অধিবেশনে ধুম পড়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। সংবাদ ব্যবসায়ীরা রসে ভরা খবরের অভাবে এই সব সভার মামুলি বর্ণনা ছেপে পাতা ভর্তি করেছে। তার ফাঁকে ফাঁকে সিনেমা, থিয়েটার, সার্কাসের বিজ্ঞাপন ছবি সহযোগে ছেপে আমোদপ্রিয় পাঠকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। দেখলাম কলকাতাতেই গোটা 5 বড় বড় সভা চলছে। তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন বসেছে। ভারতের নানান দিক থেকে অনেক হোমরা চোমরা বিজ্ঞানী পণ্ডিত একজোট হয়েছেন এবং কথার খেলায় বোধহয় দিল্লির আকাশ বিষাক্ত করে তুলছেন। খবরের কাগজের মারফত যেটুকু ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে তারই ঠেলায় মাথার ভেতরে ঝুল পড়ার উপক্রম। আমি মাঝে মাঝে ভাবি, আমাদের দেশের বৈজ্ঞানিকরা কাজ না করে এত কথা বলেন কেন? দেখতে পাই যিনি যত বড় বিজ্ঞানী তিনি তার চেয়েও 4 গুণ বেশি কথা বলেন। বেশি কিছু নয়, স্টিম ইঞ্জিন বা এরোপ্লেনের মতো কোনো একটা যন্ত্র যদি এরা আবিষ্কার করতে পারতেন
তাহলেও না হয় এদের বকবকানি ধৈর্য ধরে শুনতাম। কিন্তু সেসব তো দূর, মশা মারার একটা বিষ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। বুজরু কি আর কাকে বলে। নিরুৎসুকভাবে বিজ্ঞান কংগ্রেসের বর্ণনা পড়তে পড়তে একটা নাম চোখে পড়ল। ইনি কলকাতার একজন খ্যাতনামা প্রফেসর, বিজ্ঞানী দেবকুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। অবশ্য ইনি ছাড়া অন্য কোনো বাঙালি যে বক্তৃতা দেননি এমনটা নয়, অনেকেই দিয়েছেন। কিন্তু বিশেষ করে দেবকুমার বাবুর নামটা চোখে পড়ার কারণ, কলকাতায় তিনি আমাদের প্রতিবেশী। আমাদের বাসার কয়েকখানা বাড়ির পরে গলির মুখে তাঁর বাড়ি। তাঁর সঙ্গে আমাদের দেখা হয়নি বা আলাপ ছিল না, কিন্তু তার ছেলে হাবুলের সূত্র ধরেই আমরা নেপথ্যেই তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। দেবকুমার বাবুর ছেলে হাবুল কিছুদিন ধরেই ব্যোমকেশের ভক্ত হয়ে পড়েছিল। ছোকরার বয়স 18-19, কলেজে 2য় বা 3য় বর্ষে পড়ে। ভালো মানুষ ছেলে। আমাদের সামনে বেশি কথা বলতে পারত না, খালি ব্যোমকেশের মুখের দিকে চেয়ে থাকত। ব্যোমকেশ মৃদু হেসে এই কম কথা বলা ভক্তের পুজো গ্রহণ করত। কখনো কখনো চা খাবার নেমন্তন্ন করত। হাবুল একেবারে কৃতার্থ হয়ে যেত। এই হাবুলের বাবা কিরকম বক্তৃতা দিয়েছেন জানার জন্য একটু কৌতূহল হলো। পড়ে দেখলাম দেশি বৈজ্ঞানিকদের অভাব অসুবিধের সম্বন্ধে ভদ্রলোক যা বলেছেন তা নেহাত মিথ্যে নয়। ব্যোমকেশকে পড়ে শোনালে তার মনটা হয়তো বিষয় পরিবর্তনে পাল্টাতে পারে, তাই বললাম, ওহে, হাবুলের বাবা দেবকুমার বাবু বক্তৃতা দিয়েছেন, শোনো। ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ নামালো না, বিশেষ আগ্রহও প্রকাশ করল না। আমি পড়তে আরম্ভ করলাম। একথা সত্যি যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। অনেকের ধারণা এরকম যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরের মুখাপেক্ষী এবং তাদের উদ্ভাবনী শক্তি নেই। এই জন্যই ভারত পরনির্ভর এবং পরাধীন হয়ে আছে। এই ধারণা যে পুরোটাই ভ্রম তার প্রমাণ ভারতের গৌরবময় অতীত। নতুন বিজ্ঞানের বীজমন্ত্র তা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হয়েছিল ও পরে কাশফুলের বীজের মতো বাতাসের দ্বারা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে, তা সভ্য সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। গণিত, জ্যোতিষ, নিদান, স্থাপত্য, এই 4টে স্তম্ভের ওপর আধুনিক বিজ্ঞান ও তার থেকে তৈরি সভ্যতা প্রতিষ্ঠিত। অথচ ওই 4টি বিজ্ঞানের জন্মভূমিই ভারতবর্ষ। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ ও ম্রিয়মাণ হয়ে পড়েছে। এর কারণ কি? আমাদের মানসিক শক্তি কি আগের চেয়ে কম হয়ে পড়েছে? তা নয়, আমাদের প্রতিভার ফল না পাওয়ার অন্য কারণ আছে। পুরাকালে আচার্য ঋষিগণ রাজার অনুদানে সাধনা করতেন। অর্থচিন্তা তাদের ছিল না। অর্থের প্রয়োজন হলে রাজা তাদের অর্থ যোগাতেন। সাধনার সাফল্যের জন্য যা কিছু প্রয়োজন হতো রাজকোষের অসীম ঐশ্বর্য তখনই তার যোগান দিত। আচার্যরা অভাব মুক্ত হয়ে চিন্তা ভাবনা ছেড়ে সাধনা করতেন এবং শেষে সিদ্ধি লাভ করতেন। কিন্তু বর্তমান ভারতীয় বৈজ্ঞানিকদের অবস্থা কি রকম? রাজা বৈজ্ঞানিক গবেষণার পরিপোষক নয়। ধনী লোকেরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করতে রাজি নয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অল্প আয়োজনের ওপর ভিত্তি করে হেলাফেলার সাথে আমাদের সাধনায় প্রবৃত্ত হতে হয়। ফলে আমাদের সাফল্যের দশাও সেরকম। ইঁদুর যেমন প্রাণপণে চেষ্টা করেও হাতিকে পিঠে নিতে পারে না, আমরা তেমনি বড়সড় কিছু আবিষ্কারের সফল হই না। তবু আমি গর্ব করে বলতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হয়ে অকুণ্ঠ চিত্তে সাধনা করতে পারতাম, তাহলে আমাদের বিশ্বের কোনো জাতির কাছেই ছোট হয়ে থাকতে হতো না। তবু এই দৈন্যে ভরা অবস্থাতেও আমরা যা করেছি তা নিন্দার বিষয় নয়, গর্বের বিষয়। আমাদের ছোট ছোট ল্যাবরেটরিতে যেসব বিষয় মাঝে মাঝে আবিষ্কৃত হয়ে আবিষ্কারকে অভিভূত করে ফেলেছে তার খবর কে রাখে? আবিষ্কারক নিজের গোপন আবিষ্কার নীরবে সযত্নে বুকে নিয়ে ঘুরে অন্য জ্ঞানের আশায়, কিন্তু সে একা, তাকে সাহায্য করার কেউ নেই। বরঞ্চ সারাক্ষণই ভয় অন্য কেউ তার আবিষ্কারের খোঁজ পেলে তখনই তা আত্মসাৎ করতে পারে। পরের সাফল্যে হিংসে করা চোরের দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছি,
অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করার অবাধ অপরন্ত উপকরণ চাই, সাধনায় সিদ্ধি লাভ করলে খ্যাতি চাই, অর্থ চাই। থামো। কি হলো? চাই 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 আর আস্ফালন ভালো লাগে না। বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর। আরে এই তো মজা। মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সব সময় তৈরি রাখে। আমাদের দেশের আচার্যরাও যে এর ব্যতিক্রম নয়, দেবকুমার বাবুর লেকচার পড়লেই তা বোঝা যায়। ব্যোমকেশের মুখে বিরক্তি ও অবসাদ ভেদ করে একটা ব্যঙ্গে ভরা হাসি ফুটে উঠল। হাবুল ছোকরা দেখতে হাবাগোবা ভালো মানুষ হলেও ভেতরে ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয়ে দেবকুমার বাবু এমন ইয়ের মতো আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন, সেটাই আশ্চর্য। বুদ্ধিমান ছেলের বাবা হলেই বুদ্ধিমান হতে হবে এমন কোনো কথা নেই। দেবকুমার বাবুকে তুমি দেখেছো? ঠিক বলতে পারি না। তাকে দেখবার অসীম আগ্রহ কখনো প্রাণে জাগেনি। তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষের বিয়ে করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? এই বলে ব্যোমকেশ চোখ বুঝল। ঘড়িতে 8টা বাজল। বসে বসে কি করব ভেবে না পেয়ে শেষে পুঁটিরামকে আর এক দফা চা আনতে বলবো মনে করছি, এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে উঠে বসল। সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। হাবুল বোধহয়। তার আবার কি হলো? বড্ড তাড়াতাড়ি আসছে। এক মুহূর্ত পরেই হাবুল সজোরে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয় অভাবনীয়, আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরে বের হয়ে আসছে। এমনিতেই তাকে দেখতে খুব যে একটা ভালো তা নয়। একটু মোটাসোটা ধরনের গড়ন, মুখ গোলাকার, চিবুক ও গলায় নতুন ওঠা দাড়ির অন্ধকার ছায়া, তার উপরেই পাগলের মতো আবির্ভাব। আমি ধড়মড় করে উঠে দাঁড়িয়ে বললাম, কি হে হাবুল, কি হয়েছে? হাবুলের পাগলের মতো দৃষ্টি ব্যোমকেশের উপরেই পড়েছিল। আমার প্রশ্ন বোধ হয় সে শুনতে পেল না। টলতে টলতে ব্যোমকেশের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, ব্যোমকেশদা সর্বনাশ হয়েছে। আমার বোন রেখা হঠাৎ মরে গেছে। ব্যোমকেশ হাবুলকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। কিছুতেই তাকে শান্ত করা গেল না। সে অসহায়ভাবে কাঁদতেই থাকল। বেচারার বয়স বেশি নয়, বালক বললেই হয়। তার উপর হঠাৎ এই দুর্ঘটনায় উদ্ভ্রান্ত হয়ে পড়েছিল। হাবুলের যে বোন আছে এ খবরটা আমরা জানতামই না। তার পারিবারিক খুঁটিনাটি জানবার কৌতূহলও কোনোদিনও হয়নি। শুধু এটুকু শুনেছিলাম যে হাবুলের মায়ের মৃত্যুর পর দেবকুমার বাবু আবার বিয়ে করেছিলেন। বিমাতাটি আগের পক্ষের ছেলেকে খুব স্নেহের নজরে দেখেন না, এটাও আছে আন্দাজে বুঝেছিলাম। মিনিট 5 পরে একটু শান্ত হয়ে হাবুল ব্যাপারটা খুলে বলল। দেবকুমার বাবু কয়েকদিন হলো দিল্লি গেছেন। বাড়িতে হাবুল, তার ছোট বোন রেখা ও তাদের সৎমা আছেন। আজ সকালে উঠে হাবুল যথারীতি 3 তলার নিভৃত ঘরে পড়তে বসেছিল। 8টা বেজে যাওয়ার পর নিচে হঠাৎ সৎমার গলার ভীষণ চিৎকার শুনে তাড়াতাড়ি নেমে আসলো। দেখলো সৎমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে প্রলাপ বকছেন। তার প্রলাপের কোনো মানে বুঝতে না পেরে হাবুল রান্নাঘরে ঢুকে দেখল তার বোন রেখা উনুনের সামনে হাঁটু গেড়ে বসে আছে। কি হয়েছে জানবার জন্য হাবুল তাকে প্রশ্ন করল, কিন্তু রেখা কোনো উত্তর দিল না। তখন তার গায়ে হাত দিতেই হাবুল বুঝতে পারল রেখা আর নেই। তার গা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হয়ে আসছে। এই পর্যন্ত বলে হাবুল আবার কেঁদে উঠে বলল, আমি এখন কি করব ব্যোমকেশদা? বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলুম। রেখা মরে গিয়েছে। কি করে এমন হলো ব্যোমকেশদা? হাবুলের শোকে ভরা ব্যাকুলতা দেখে আমারও চোখ ভিজে উঠল। ব্যোমকেশ হাবুলের পিঠে হাত দিয়ে বলল, হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে অস্থির হয়েও না। কি হয়েছিল রেখার বলো দেখি? বুকের ব্যামো ছিল কি? তা তো জানি না। কত বয়স? 16 বছর। আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল? এই বেরি বেরি বা ওই রকম কিছু? না। চলো তোমার বাড়ি। নিজের চোখে না দেখলে কিছুই ধারণা করা যাচ্ছে না। তোমার বাবাকেও তার করা দরকার। তিনি এসে পড়ুন, কিন্তু সে 2 ঘন্টা পরে হলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। আচ্ছা, তোমার বাড়ির কাছেই বোধহয় ডাক্তার রুদ্র থাকেন না? বেশ, এসো অজিত। কয়েক মিনিট পরে দেবকুমার বাবুর বাড়ির সামনে আমরা পৌঁছলাম।
বাড়ির সামনের দিকটা সরু, যেন দুদিকের বাড়ির চাপে চ্যাপ্টা হয়ে উপর দিকে উঠে গেছে। নিচের তলায় শুধু একটা বসার ঘর, তাছাড়া ভেতরের দিকে কলঘর, রান্নাঘর ইত্যাদি আছে। আমরা দরজার সামনে পৌঁছে দাঁড়াতেই ভেতর থেকে একটা তীক্ষ্ণ স্ত্রী কণ্ঠের বিরামহীন আওয়াজ কানে এলো। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পুরোদমে থাকলেও শোকের লক্ষণ খুব একটা পাওয়া গেল না। বুঝলাম বিমাতা বিলাপ করছেন। একটা বৃদ্ধ গোছের ভৃত্য হতভম্ব হয়ে বাইরে দাঁড়িয়েছিল। তুমি এই বাড়ির চাকর? যাও, ওই বাড়ি থেকে চট করে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। চাকরটা কিছু একটা করার সুযোগ পেয়ে যে আজ্ঞে বলে দ্রুত বেরিয়ে গেল। তখন হাবুলকে সামনে রেখে আমরা ভেতরে ঢুকলাম। এমনটা হতে হলো? আমি জানতাম এমনই একটা কিছু হবে। এই সংসারে শান্তি বলে কি কিছু আসবে কখনো? থাকবে না, এই সংসারে শান্তি থাকবে না। যার কণ্ঠস্বর বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, তিনি উপরে ওঠার সিঁড়ির সামনে দাঁড়িয়ে একা একা অনর্গল বকে চলেছেন। আমাদের পায়ের আওয়াজে তার চমক ভাঙল। তিনি চমকে আমাদের দিকে তাকালেন। দুজন অপরিচিত লোককে হাবুলের সাথে দেখে তিনি মাথার উপর আঁচলটা টেনে দিয়ে দ্রুত পায়ে উপরে উঠে গেলেন। আমার মনে হলো তার আরক্ত চোখের ভেতর একটা ভয় মিশ্রিত বিরক্তির ছায়া দেখা দিয়েই আঁচলের আড়ালে ঢাকা পড়ে গেল। আমার মা। বুঝেছি। রান্নাঘর কোনটা? হাবুল আঙুল দিয়ে দেখিয়ে দিল। অল্প জায়গায় উঠোনকে ঘিরে ছোট ছোট কয়েকটা ঘর। তার মধ্যে যেটা একটু বড় সেটা রান্নাঘর। পাশে একটা জলের কল। তার থেকে অল্প অল্প জল পড়ে দরজার সামনেটা পেছল হয়ে গেছে। জুতো খুলে আমরা রান্নাঘরে ঢুকলাম। ঘরটা প্রায় অন্ধকার, আলো ঢোকার কোনো জায়গাও নেই। হাবুল দরজার পাশে হাত বাড়িয়ে সুইচ টিপতেই একটা ধোঁয়াটে বৈদ্যুতিক বাল্ব জ্বলে উঠল। তখন ঘরের ভেতরটা ভালো করে আমরা দেখতে পেলাম। দরজার অন্যদিকে দেওয়ালের খুব কাছে দুটো কয়লার উনুন। তাতে ভাঙা পাথুরে কয়লা স্তূপীকৃত হয়ে আছে, কিন্তু আগুন নেই। এই না জ্বলা চুল্লির সামনে নতজানু হয়ে একটি মেয়ে বসে আছে, যেন বেদির ধারে প্রার্থনায় বসা একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সামনের দিকে ঝুঁকে আছে, মাথাও বুকের উপর নেমে পড়েছে। হাত দুটো লম্বা করে পড়ে আছে। দেখে মনে হয় না সে মৃতা। ব্যোমকেশ আস্তে আস্তে গিয়ে তার নাড়ি টিপল। তার মুখ দেখে বুঝলাম নাড়ি নেই। ব্যোমকেশ হাত ছেড়ে ধীরে ধীরে মেয়েটার চিবুক ধরে মুখটা তুলল। প্রাণহীন দেহে মৃত্যু কাঠিন্য দেখা দিতে আরম্ভ করেছে। মুখটা অল্প উঠল। মেয়েটা দেখতে বেশ ভালো, হাবুলের মতো নয়। রং ফর্সা, মুখের গড়ন ধারালো, নিচের ঠোঁট অভিমানিনীর মতো স্বভাবতই অল্প ফোলা। 16 বছর বয়স অনুযায়ী চেহারাও পূর্ণতা পেয়েছে। মাথার লম্বা চুলগুলো বোধহয় চানের আগে বিনুনি খুলে পিঠে ছড়িয়ে দিয়েছিল, সেইভাবেই ছড়ানো আছে। পোশাক বলতে একটু ময়লা হয়ে যাওয়া গঙ্গা যমুনা ডুরে। গয়না বলতে 3 গাছি করে সোনার চুড়ি, কানে মিনে করা হালকা ঝুমকো দুল, গলায় একটা সরু হার। ব্যোমকেশ কাছ থেকে তাকে দেখে উঠে দাঁড়ালো। তারপর দূর থেকে তার বসার ভঙ্গি এইসব পুরোপুরি দেখার জন্য কয়েক পা সরে গেল। খানিকক্ষণ এক মনে মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার কাছে ফিরে এলো। মেয়েটির ডান হাতখানা তুলে হাতের পাতা পরীক্ষা করে দেখল। হাতের পাতায় কয়লার কালি লেগে আছে। সে নিজের হাতে উনুনে কয়লা দিয়েছে অনুমান করা যায়। আঙুলগুলো কিছুটা কোঁচকানো এবং তর্জনী ও বুড়ো আঙুল গোড়ার দিকে পরস্পর জুড়ে আছে। ব্যোমকেশ আঙুল দুটো সাবধানে আলাদা করতেই একটা ছোট্ট জিনিস খসে মাটিতে পড়ল। ব্যোমকেশ সেটা মাটি থেকে তুলে নিজের হাতের পাতায় রেখে আলতো পরীক্ষা করল। আমিও ঝুঁকে দেখলাম একটা দেশলাইয়ের অতি ক্ষুদ্র জ্বলে যাওয়া অংশ। দেশলাইয়ের কাঠি জ্বলে আঙুল পর্যন্ত পৌঁছলে যেটুকু বাকি থাকে সেইটুকুই।
গভীর মনঃসংযোগে কাঠিটা কিছুক্ষণ নিরীক্ষণ করে ব্যোমকেশ সেটা ফেলে দিল। তারপর মেয়েটির বাম হাত তুলে দেখল। বাঁ হাতটা মুঠো করা ছিল। মুঠো খুলতেই একটা দেশলাইয়ের বাক্স দেখা গেল। ব্যোমকেশ বাক্সটা খুলে দেখল কয়েকটা কাঠি রয়েছে। ভাবতে ভাবতে বলল, আমিও তাই আশা করেছিলুম। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল, এমন সময় মৃত্যু হয়েছে। তারপর ব্যোমকেশ ঘরের চারদিকে দৃষ্টি ফেরালো। মেঝের উপর ভেজা পায়ের চিহ্ন শুকিয়ে অস্পষ্ট দাগ হয়ে গিয়েছিল। সেগুলো ভালো করে পরীক্ষা করল। শেষে ঘাড় নেড়ে বলল, না, মৃত্যুর সময় আর কেউ এ ঘরে ছিল না। পরে একজন স্ত্রীলোক ঢুকেছিলেন, তারপরে হাবুল ঢুকেছিল। এই সময় বাইরে শব্দ শোনা গেল। ওই বোধহয় ডাক্তার রুদ্র এলেন। হাবুল, যাও নিয়ে এসো তাকে। হাবুল বাইরে বেরিয়ে গেল। এই ফাঁকে আমি ব্যোমকেশকে বললাম, কিছু জানতে পারলে? আপাতত কিছু না, কেবল এটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটি মৃত্যুর আগে পর্যন্ত জানত না যে মৃত্যু এত কাছে। ডাক্তার রুদ্রকে নিয়ে হাবুল ফিরে এলো। ডাক্তার রুদ্র বয়স্ক লোক, কলকাতার একজন নামজাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত রূঢ় ও কটুভাষী বলে তার দুর্নাম ছিল। মেজাজ সারাক্ষণই তার সপ্তমে চড়ে থাকত। এমনকি মুমূর্ষু রোগীর ঘরেও তিনি এমন ব্যবহার করতেন যে তিনি না হয়ে যদি অন্য কোনো ডাক্তার হতো তাহলে তার পেশা চালানো কঠিন হয়ে পড়ত। একমাত্র চিকিৎসা শাস্ত্রে অসাধারণ প্রতিভার জন্য তিনি পসার প্রতিপত্তি বজায় রেখেছিলেন। এছাড়া তার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। ডাক্তার রুদ্র চেহারা থেকে তার চরিত্রেরও আভাস পাওয়া যেত। নিকষ কালো গায়ের রং, ঘোড়ার মতো লম্বা কদাকার মুখ, রক্তবর্ণ দুটো চোখের দৃষ্টি অহংকারে মানুষকে মানুষ বলে মনেই করে না। ঠোঁটের গড়নেও ওই একই ভাব ফুটে উঠেছে। তিনি যখন ঘরে এসে ঢুকলেন তখন মনে হলো মূর্তিমান অহংকার কোট প্যান্ট ও জুতো সমেত ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হাবুল নীরবে আঙুল দিয়ে নির্দেশ করে বোনের দেহ দেখিয়ে দিল। ডাক্তার রুদ্র স্বভাব কর্কশ্বরে জিজ্ঞেস করলেন, কে আছে? মারা গেছে? আপনিই দেখুন। আপনি কে? আমি পারিবারিক বন্ধু। হ্যাঁ, এদিকে দেবকুমার বাবুর মেয়ে। হাবুল ঘাড় নাড়ল। ডাক্তার রুদ্রের চোখে মুখে কৌতূহল জেগে উঠল। তিনি মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, এরই নাম রেখা? হ্যাঁ। কি হয়েছিল? তা তো জানি না। ডাক্তার রুদ্র তখন হাঁটু গেড়ে রেখার পাশে বসলেন। মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টেনে চোখের তারা দেখলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে। প্রায় 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। রিগার মর্টিস সেট ইন করেছে। কথাগুলি তিনি এমনভাবে পরিতৃপ্ত হয়ে বললেন যেন অত্যন্ত সুখের খবর পেয়েই শ্রোতারা খুশি হয়ে উঠবে। কিসে মৃত্যু হয়েছে বলতে পারেন? সেটা অটোপসি না করে বলা অসম্ভব। আমি চললুম, আমার ভিজিট 32 টাকা বাড়িতে পাঠিয়ে দিও। আর হ্যাঁ, পুলিশে খবর দেওয়া দরকার, মৃত্যু সন্দেহজনক। বলে ডাক্তার রুদ্র বেরিয়ে গেলেন। রান্নাঘর থেকে বেরিয়ে এসে ব্যোমকেশ বলল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরও অনেক হাঙ্গামা বাড়তে পারে। থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ আছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরো কাগজে তাড়াতাড়ি কয়েকটা লাইন লিখে ব্যোমকেশ চাকরের হাত দিয়ে থানায় পাঠিয়ে দিল। তারপর বলল, মৃতদেহ এখন নাড়াচাড়া করে লাভ নেই, পুলিশ এসে যা করার করবে। দরজায় ছিটকিনি লাগিয়ে দাও। হাবুল, রেখার ঘরটা একবার দেখতে পেলে ভালো হতো। আসুন। হাবুল আমাদের উপরে নিয়ে গেল। প্রথমে খানিকটা কান্নাকাটি করার পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল। যে যা বলছিল কলের পুতুলের মতো তাই পালন করছিল। দোতলায় গোটা 3 ঘর। তার একেবারে শেষের ঘরটা হলো রেখার। বাকি 2টি ঘরে বোধহয় দেবকুমার বাবু ও তার গৃহিণীর শোয়ার ঘর। রেখার ঘরে ঢুকে দেখলাম ঘরটি আকারে ছোট হলেও বেশ পরিপাটিভাবে গোছানো। আসবাবপত্র বেশি নেই, যে কয়েকটা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একধারে একটা ছোট খাটের উপর বিছানা, অন্যদিকে জানলার ধারে লেখার টেবিল, পাশে একটা ছোট সেলফে 2 সারি বাংলা বই সাজানো। দেয়ালে ব্র্যাকেটের উপর একটা আয়না, তার নিচে চিরুনি, চুলের ফিতে, কাঁটা ইত্যাদি রয়েছে। ঘরটির সবখানে গৃহকর্মে সুনিপুণ ও শিক্ষিতা মেয়ের হাতের চিহ্ন আঁকা রয়েছে।
ব্যোমকেশ ঘরের এটা ওটা নাড়িয়ে একবার চারিদিক ঘুরে বেড়ালো, চুলের ফিতে কাঁটা নিয়ে পরীক্ষা করল, তারপর জানলার ধারে গিয়ে দাঁড়ালো। জানলাটা ঠিক গলির উপরেই। গলির অন্যদিকে একটু পাশে ডাক্তার রুদ্রের বড় বাড়ি ও ডাক্তারখানা। বাড়ির খোলা ছাদ জানলা দিয়ে স্পষ্ট দেখতে পাওয়া যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকল, তারপর ফিরে টেবিলের দেরাজ ধরে টানল। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলে গেল। দেখলাম তাতে বিশেষ কিছু নেই, দু একটা খাতা, চিঠি লেখার একটা প্যাড, সেন্টের শিশি, ছুঁচ সুতো ইত্যাদি রয়েছে। একটা শিশি তুলে নিয়ে ব্যোমকেশ দেখল তাতে কয়েকটা ট্যাবলেট। ব্যোমকেশ বলল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হ্যাঁ, মাঝে মাঝে মাথা ধরতো। ব্যোমকেশ শিশি রেখে দিয়ে চিন্তিতভাবে ঘরময় ঘুরে বেড়ালো। শেষে বিছানার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। বিছানায় শোয়ার ছাপ, লেপটা এলোমেলোভাবে পায়ের দিকে পড়ে আছে, মাথার বালিশে মাথার চাপের দাগ। কিছুক্ষণের জন্য শ্মশানের বৈরাগ্যের মতো একটা ভাব মনকে বিষণ্ণ করে দিল। এই তো মানুষের জীবন। যার শোয়ার দাগ এখনো বিছানা থেকে মিলিয়ে যায়নি, সে সকালে উঠেই কোন অনন্তের পথে যাত্রা করেছে তার ঠিকানা নেই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলল। একখণ্ড ফিকে সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল। ব্যোমকেশ চমকে কাগজখানা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখল ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করল, তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আমিও গলা বাড়িয়ে চিঠিটা পড়লাম। মেয়েলি ছাঁদের অক্ষরে তাতে লেখা ছিল, নন্তুদা, আমাদের বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান। অত টাকা বাবা দিতে পারবেন না। আর কাউকে আমি বিয়ে করতেও পারবো না, এ বোধ হয় তুমি জানো। কিন্তু এ বাড়িতে থাকাও অসহ্য হয়ে উঠেছে। আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকম বিষ পাওয়া যায়, দিও। যদি না দাও, অন্য যে কোনো উপায়ে আমি মরব। তুমি তো জানো আমার কথার নড়চড় হয় না। ইতি, তোমার রেখা। চিঠিখানা পড়ে ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়ে আবার ঝরঝর করে কেঁদে ফেলল। কান্না ভেজা চোখে বলল, আমি জানতুম এই হবে। রেখা আত্মহত্যাই করবে। নন্তুকে? নন্তুদা ডাক্তার রুদ্রের ছেলে। রেখার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধও হয়েছিল। নন্তুদা বড় ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিল। কিন্তু যাক। তারপর হাবুলের হাত ধরে বিছানায় বসিয়ে স্নিগ্ধ স্বরে তাকে সান্ত্বনা দিতে থাকল। হাবুল রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশদা, নিজের বলতে আমার ওই বোনটা ছাড়া আর কেউ ছিল না। মা নেই, বাবাও আমাদের কথা ভাবার সময় পান না। এই বলে সে মুখে কাপড় দিয়ে ফোঁপাতে থাকল। যা হোক, ব্যোমকেশের স্নিগ্ধ সান্ত্বনা বাক্যে কিছুক্ষণ পরে সে অন্তত কিছুটা শান্ত হল। চলো, এখনই পুলিশ আসবে, তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞেস করার আছে। হাবুলের সৎমা নিজের ঘরে ছিলেন। হাবুল গিয়ে ব্যোমকেশের আবেদন জানালো। তিনি ঘোমটা টেনে দরজার পাশে এসে দাঁড়ালেন। এর আগে তাকে এক নজর দেখেছিলাম, এখন আরো ভালো করে দেখলাম। তার বয়স বোধ হয় 27-28। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর। কিন্তু তবু তাকে দেখে সুন্দরী বলা তো দূরের কথা, চলনসুইও বলতে দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা ভুরু দুটোর মধ্যে দুটি ছেদ রেখা টেনে দিয়েছে। পাতলা সুগঠিত ঠোঁট এমনভাবে ঈষৎ বাঁকা হয়ে আছে যেন সবসময় অন্যের দোষ ত্রুটি দেখে বিরক্ত হচ্ছে। তাঁর অসন্তোষ চিহ্নিত মুখ দেখে আমার মনে হল বিয়ের পর থেকে ইনি একদিনের জন্যও সুখী হননি। মানসিক উদারতার অভাবে সতীন সন্তানদের কখনো স্নেহের দৃষ্টিতে দেখেননি, নিজের সন্তানও হয়নি। তাই তার স্নেহহীন চিত্ত মরুভূমির মতো ঊষর ও শুষ্ক হয়ে রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, তাঁর বোধহয় সূচিবাই আছে। তিনি যেরকম ভঙ্গিতে দরজার পাশে এসে দাঁড়ালেন, তিনি নিজেকে ও নিজের ঘরটিকে সব রকমের অশুদ্ধি থেকে যেন রক্ষা করে চলেছেন।
পাছে আমরা তার ঘরে পদার্পণ করে ঘরের নিষ্কলুষ পবিত্রতা নষ্ট করে দিই, তাই তিনি দ্বার আগলিয়ে দাঁড়িয়েছেন। আমরা অবশ্য ঘরে ঢোকার চেষ্টা করলাম না, বাইরে দাঁড়িয়ে থাকলাম। আজ সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মহিলাটি প্রত্যুত্তরে এক গঙ্গা কথা বলে গেলেন। দেখলাম অন্যান্য নারীসুলভ সদ্গুণের মধ্যে বাঁচালতাও বাদ যায়নি। একবার কথা বলার সুযোগ পেলে আর থামতেই পারেন না। ব্যোমকেশের ছোট ছোট প্রশ্নের উত্তরে তিনি তার মনের ও সংসারের বেশিরভাগ কথাই বলে ফেললেন। আজ সকালে ঝি আসেনি বলে তিনি রেখাকে রান্নাঘর মুছে উনুনে আগুন দিতে বলেছিলেন। অবশ্য সতীনের সন্তানদের তিনি কখনো আঙুল নেড়েও সংসারের কোনো কাজ করতে বলেন না। নিজের গত যতদিন আছে নিজেই সব করেন। কিন্তু তবু সংসারের ৬৯ কাজ তো আর একা মানুষের দ্বারা সম্ভব হয় না। তাই তিনি রেখাকে উনুন ধরাতে বলে নিজের শোয়ার ঘর নিজে পরিষ্কার করে চান করতে গেছিলেন। চান সেরে উপরে চলে এসেছিলেন। রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে দেখেননি। তারপর কাপড় ছেড়ে চুল মুছে ১০ বার ইষ্টনাম জপ করে নিচে গিয়ে দেখেন এই কাণ্ড। সতীন সন্তানদের কোনো কথায় তিনি থাকেন না, অথচ এমনই তার দুর্ভাগ্য যে যত ঝঞ্ঝাট তাকেই পোহাতে হয়। এখন যে ব্যাপার ঘটেছে তাতে সবাই হয়তো তাকেই দোষ দেবে। বিশেষত কর্তা ফিরে এসে যে কি মহামারী কাণ্ড বাঁধাবেন তা কল্পনা করাও দুষ্কর। একে তো তিনি কর্তার চক্ষুশূল, তিনি মরলেই কর্তা বাঁচেন। তার কথা বলা একটু কমলে ব্যোমকেশ আস্তে আস্তে জিজ্ঞেস করল, আপনি কি সকালে রেখাকে কোনো কারণে বকাবকি করেছিলেন? খারাপ কথা আমার মুখ থেকে বেরোয় না, তেমন লোকের মেয়ে বাপু আমি নই। এই বাড়িতে ঢুকে অবধি সতীন সতীন ঝি নিয়ে ঘর করছি, কিন্তু কেউ বলুক দেখি একটা কড়া কথা আমার মুখ থেকে বেরিয়েছে কখনো? তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালুম। সে রান্নাঘর থেকে ফিরে এসে বলল দেশলাই খুঁজে পাচ্ছে না। এই বলে সে ঘরে ঢুকে ব্যাকেটের ওপর থেকে দেশলাই নিলে। আমি তখন মেজে মুছছিলুম। বললুম, বাসি কাপড়ে ঘরে ঢুকলে? এত বড় মেয়ে হয়েছ, এইটুকু হুঁশ নেই? দেশলাইয়ের দরকার ছিল, দোকান থেকে একটা আনিয়ে নিলেই পারতে। এইটুকুই বলেছি, এছাড়া আর একটি কথাও আমার মুখ দিয়ে বেরোলো না। এতে যদি অপরাধ হয়ে থাকে তাহলে ঘাট মানছি। অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরেই এলো কেন? দেশলাই কি আপনার ঘরেই থাকে? হ্যাঁ, রাতে আমি অন্ধকারে ঘুমুতে পারিনি, তেলের ল্যাম্প জেলে শুই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের উপর ল্যাম্প আর দেশলাই থাকে, সবাই জানে, রেখাও জানতো। ঘরের মধ্যে উকি মেরে দেখলাম খাটের মাথার দিকে দেওয়ালে একটি ছোট কাঠের ব্র্যাকেট, তার উপর ছোট্ট একটি ল্যাম্প রয়েছে। পরিচ্ছন্নতার আতিশয্যে যেন ঘরের আসবাবপত্রগুলো আড়ষ্ট হয়ে আছে। এমনকি দেওয়ালে টাঙানো লম্বা মা কালীর ছবিখানাও যেন ঘর অশুচি হয়ে যাওয়ার ভয় সন্ত্রস্তভাবে জিভ বের করে দাঁড়িয়ে আছে। ও, তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেননি, তাই তো? গৃহিণী আরেক দফা বকবক করতে যাচ্ছিলেন, এমন সময় নিচে চাকর এসে জানালো দারোগাবাবু এসেছেন। আমরা নিচে গেলাম। দারোগা বীরেনবাবুর সঙ্গে ব্যোমকেশের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। দুজনেই দুজনের কদর বুঝতেন। বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, বিচক্ষণ ও চতুর কর্মচারী বলে তাঁর সুনাম ছিল। বিশেষত তার মধ্যে পুলিশ সুলভ আত্মম্ভরিতা বা অন্যের কৃতিত্ব ছোট করে দেখার ইচ্ছে ছিল না বলে ব্যোমকেশ তাকে যথেষ্ট শ্রদ্ধা করত। কয়েকটি জটিল ব্যাপারে ব্যোমকেশকে তার সাহায্যও নিতে দেখেছি। শহরের নিচুতলার গাঁটকাটা ও গুন্ডাদের চালচলন সম্বন্ধে তার অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সঙ্গে মুখোমুখি হতেই বীরেনবাবু বললেন, কি খবর ব্যোমকেশবাবু? ব্যাপার কি গুরুতর নাকি? আপনি নিজেই তার বিচার করুন। আসুন, ভেতরে আসুন। মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রওনা করিয়ে দিয়ে দেবকুমার বাবুকে তার পাঠিয়ে এই শোচনীয় ব্যাপারের যথাসম্ভব সুব্যবস্থা করতে বেলা 2টো বেজে গেল। বাসায় ফিরে আমরা যখন খাওয়া দাওয়া করলাম তখন শীতের বেলা পড়ে আসছে। ব্যোমকেশ বিমনা ও নীরব হয়ে থাকল। মাথার যে খোরাকের জন্য আমরা পাগল হয়ে উঠেছিলাম তা এমন নির্মমভাবে দেখা দেবে কে ভেবেছিল? বেচারা হাবুলের কথা বারবার মনে পড়ে মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো।
ব্যোমকেশ দৃষ্টিহীন চোখে জানলার বাইরে তাকিয়ে নীরব হয়ে থাকল। তখন আমি জিজ্ঞেস করলাম, আত্মহত্যাই তাহলে? কি বলো? ও, রেখার কথা বলছো? তোমার কি মনে হয়? মন সম্পূর্ণ সংশয়মুক্ত ছিল না, তাও বললাম, আত্মহত্যা ছাড়া আর কি বা হতে পারে? চিঠি থেকে তো ওর অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা যাচ্ছে। আচ্ছা, কি উপায়ে আত্মহত্যা করেছে বলে তুমি মনে করো? বিষ খেয়ে? সে কথাও তো চিঠিতে আছে, কিন্তু বিষ পাওয়ার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কি হতে পারে? আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছয়নি, লেখিকার বালিশের তলাতেই থেকে গিয়েছিল, তখন বিষ এলো কোত্থেকে? আচ্ছা, চিঠিতে যে আছে সে বিষ না পেলে অন্য উপায় অবলম্বন করবে, কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে। আর তাছাড়া উনুন জ্বালতে জ্বালতে কেউ আত্মহত্যা করে না অজিত। রেখার মৃত্যু এসেছিল হঠাৎ করে, নির্মেঘ আকাশে বিদ্যুতের মতো। এত ক্ষিপ্র, এমন অমোঘ এই মৃত্যুবান যে নড়ার সময় পর্যন্ত পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই পুড়ে গেছে। কি করে এমন মৃত্যু সম্ভব হলো? সেইটাই তো বুঝতে পারছি না। বিষের মধ্যে এক হাইড্রোসায়ানিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি আর কারণ নেই। কিন্তু আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব নয় কি? কি জানি, এখন মিথ্যে মাথা গরম করে লাভ নেই। কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। ঘর অন্ধকার হয়ে গেছিল। ব্যোমকেশ আলো জ্বালালো। এই সময় বাইরের দরজায় আস্তে আস্তে টোকা মারার শব্দ হলো। সিঁড়িতে কিন্তু পায়ের শব্দ শোনা যায়নি। ব্যোমকেশ বিস্মিতভাবে ভুরু তুলে বলল, কে? ভেতরে এসো। একটি অপরিচিত যুবক নিঃশব্দে ঘরের ভেতর ঢুকল। শরীর স্বাস্থ্য ভালোই, বলিষ্ঠ দেহ, সুশ্রী চেহারা, কিন্তু শুষ্ক বিবর্ণ মুখে ট্র্যাজেডির ছাপ পড়েছে। পায়ে রবারের শোলের জুতো ছিল বলে তার পায়ের শব্দ আমরা কেউ শুনতে পাইনি। সে কয়েক পা এগিয়ে এসে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল, আমার নাম মন্মথনাথ রুদ্র। আপনিই নন্তুবাবু? আসুন আসুন, এ চেয়ারে বসুন। আপনি আপনি আমাকে চেনেন? সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে। আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? হ্যাঁ, কি করে তার মৃত্যু হলো ব্যোমকেশ বাবু? তা এখনো জানা যায়নি। আপনার কি সন্দেহ সে আত্মহত্যা করেছে? সম্ভব নয়। তবে কি কেউ তাকে? এখনো সেরকম জোর দিয়ে কিছু বলা যায় না। আপনারা হয়তো শুনেছেন রেখার সঙ্গে আমার। শুনেছি। অন্তু এতক্ষণ প্রাণপণে সংযমী হয়ে কথা বলছিল। এবার সে ভেঙে পড়ল। ছেলেবেলা থেকেই তাকে ভালোবাসতুম। যখন রেখার বয়স 6 বছর, আমি ওদের বাড়িতে খেলা করতে যেতুম, সেই তখন থেকে। তারপর যখন বিয়ের সম্বন্ধ হলো, তখন বাবা এমন এক শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। আমি তাও ঠিক করেছিলুম বাবার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব। এই নিয়ে তো বাবার সাথে তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দেবেন। তবু আমি। বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুর বেলা। আমি তো বলেইছিলুম রেখাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন কে জানতো যে রেখা। কিন্তু কিন্তু কেন এমন হলো ব্যোমকেশ বাবু? রেখাকে প্রাণে মেরে কার কি লাভ হলো? ব্যোমকেশ একটা পেন্সিল নিয়ে টেবিলের উপর হিজিবিজি কাটছিল। মুখ না তুলে বলল, আপনার বাবার কি কিছু লাভ হতে পারে? বাবা? না না, এ আপনি কি বলছেন? বাবা? ভয় চোখ বড় বড় করে উপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্তু আর কোনো কথা না বলে টলমল পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশের দিকে ফিরে দেখলাম সে এক মনে টেবিলের উপর হিজিবিজি কাটছে। আমি জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, হার্ট ফেল করি কি তাহলে? ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত, হয়তো ভেতরে ভেতরে হার্ট দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু কোথাও যেন একটা আটকে যাচ্ছে অজিত। হার্ট ফেলের সম্ভাবনাটা ঠিক সেভাবে গ্রহণ করতে পারছি না। যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকেই নির্দেশ করছে, কিন্তু বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না। কেবলই মনে হচ্ছে এই মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়। কোথাও এর একটা মস্ত গলদ আছে।
পরদিন সকালবেলা ডাক্তারের রিপোর্টের অপেক্ষায় কেটে গেল, কিন্তু রিপোর্ট এলো না। ব্যোমকেশ ফোন করে থানায় খবর নিল, কিন্তু সেখানেও কোনো খবর পাওয়া গেল না। বিকেলে আন্দাজ 4:30টার সময় দেবকুমারবাবু এলেন। আলাপ না থাকলেও তাঁর সঙ্গে মুখ চেনা। আমরা খাতির করে তাকে বসালাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাওয়া মাত্র দিল্লি ছেড়ে রওনা হয়েছিলেন। আজ দুপুরেই এসে পৌঁছেছেন। তার বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখে আরও বয়স্ক মনে হয়। মোটা সোটা দেহ, মাথায় টাক, চোখে মোটা কাঁচের চশমা। তিনি একটু অন্যমনস্ক প্রকৃতির লোক বলে মনে হয়, অর্থাৎ বাইরের জগতের চেয়ে মনের ভেতরের জগতেই বেশি বসবাস তাঁর। তাঁর গলাবন্ধ কোট ও গোল চশমা পরিহিত পেঁচার মতো চেহারা কলকাতার ছাত্রমহলে কারো অপরিচিত ছিল না। প্রতিবেশী বলে আমিও আগে বেশ কয়েকবার তাঁকে দেখেছি, কিন্তু এখন দেখলাম তাঁর চেহারা কেমন যেন শুকিয়ে উঠেছে। চোখের কোলে গভীর কালো দাগ, গালের মাংস চুপসে গেছে। আগের সেই পরিপুষ্ট ভাব আর নেই। চশমার কাঁচের ভেতর দিয়ে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি ব্যোমকেশ বাবু? আমি ব্যোমকেশকে দেখিয়ে দিলাম। তিনি ব্যোমকেশের দিকে ফিরে বললেন, ও, বলে হাতের লাঠিটা টেবিলের উপর রাখলেন। ব্যোমকেশ অস্পষ্টভাবে মামুলি দু একটা সহানুভূতির কথা বলল। দেবকুমারবাবু বোধহয় তা শুনতেও পেলেন না। তার ক্ষীণ দৃষ্টির চোখ দুটো একবার ঘরের চারদিকে ঘুরল, তারপর ক্লান্তি ভরা গলায় বললেন, কাল বেলা 10টায় দিল্লি থেকে বেরিয়ে আজ 2:30টার সময় এসে পৌঁছেছি। প্রায় 30 ঘন্টা ট্রেনে। আমরা চুপ করে থাকলাম। তার চেহারায় ক্লান্তির ভাব ফুটে উঠেছিল। দেবকুমারবাবু তারপর ব্যোমকেশের দিকে চোখ সরিয়ে বললেন, হাবুলের মুখে আপনার কথা শুনেছি, বিপদের সময় সাহায্য করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। সে কি কথা, যদি একটু সাহায্য করে থাকতে পারি সে তো প্রতিবেশীর কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের লোক। আচ্ছা, কি হয়েছিল মেয়েটার? কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে কেউ কিছু বলতে পারলে না। ব্যোমকেশ তখন যতটুকু দেখেছিল ও বুঝেছিল দেবকুমার বাবুকে সবটা শোনাল। শুনতে শুনতে দেবকুমার বাবু অন্যমনস্কভাবে পকেট থেকে সিগার বার করলেন। সিগার মুখে ধরে তারপর আবার কি মনে করে সেটা টেবিলের উপর রেখে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। দেখলাম ব্যোমকেশের কথা শুনতে শুনতে তিনি এত তন্ময় হয়ে গেছেন যে স্নায়বিক উত্তেজনার বশে তার অস্থির হাত দুটো যে কি করছে সেদিকে লক্ষ্যই নেই। একবার তিনি চশমা খুলে বড় বড় চোখে নিষ্পলকভাবে প্রায় 2 মিনিট আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর আবার চশমা পরে চোখ বুজলেন। ব্যোমকেশের বিবরণ শেষ হলে দেবকুমার বাবু অনেকক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, ওই ডাক্তার রুদ্রটা আমার বাড়ি ঢুকেছিল। চমার চন্ডাল, টাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই। একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বশে তিনি লাঠিটা মুঠো করে ধরে একেবারে উঠে দাঁড়ালেন। তার মুখ হঠাৎ ভীষণ হিংস্র হয়ে উঠল। কয়েক মুহূর্ত পরেই আবার তার মুখ স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। আমাদের চোখে বিস্ময়ের চিহ্ন দেখে তিনি মনে হয় মনে মনে একটু সংকোচ বোধ করলেন। গলা বাড়িয়ে বললেন, আমি যাই। ব্যোমকেশবাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বলে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা পর্যন্ত গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। ভুরু কুঁচকে কি যেন চিন্তা করলেন, তারপর ফিরে বললেন, আমার পয়সা থাকলে এই ব্যাপারের অনুসন্ধান আপনাকে নিযুক্ত করতাম, কিন্তু আমি গরিব, আমার পয়সা নেই। ব্যোমকেশ কি একটা বলতে চাইলে তিনি লাঠি নেড়ে তাকে বাধা দিয়ে বললেন, বিনা পারিশ্রমিকে আমি কারো সাহায্য গ্রহণ করতে পারবো না। পুলিশ তদন্ত করছে, তারাই যা পারে করুক। আর তদন্ত করার আছেই বাকি। 1000 তদন্ত করলেও আমার মেয়ে তো আর আমি ফিরে পাবো না। এই বলে কোনো অভিবাদন না করে তিনি সোজা বেরিয়ে গেলেন। ব্যোমকেশ বলল, একটা ভুল ধারণা পাল্টে গেল। আমার ধারণা হয়েছিল দেবকুমারবাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না। সেটা ভুল। অন্তত মেয়েকে তিনি খুব ভালোবাসেন। সিগারটা দেবকুমারবাবু ফেলে গেছেন। সেটার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, আশ্চর্য অন্যমনস্ক লোক। ডাক্তার রুদ্রর উপর তো ভয়ঙ্কর রাগ দেখলাম। ব্যোমকেশ কোনো উত্তর দিল না।
সন্ধ্যের পর দারোগাবাবু নিজে ডাক্তারের রিপোর্ট নিয়ে এলেন। বললেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং। বারবার পরীক্ষা করেও মৃত্যুর কারণ ধরতে পারা গেল না। রিপোর্টটা পড়ে দেখলাম ডাক্তার লিখেছেন দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, শরীরের ভেতরে কোথাও বিষ পাওয়া যায়নি, হার্ট সবল স্বাভাবিক, সুতরাং হার্ট ফেল করে মৃত্যু হয়নি। যতদূর বুঝতে পারা যাচ্ছে হঠাৎ করে স্নায়ুমণ্ডলীয় কাজ বন্ধ হয়ে মৃত্যু ঘটেছে। কিন্তু কি করে তা হলো তা বলতে ডাক্তাররা অক্ষম। এরকম অদ্ভুত কোনো লক্ষণহীন মৃত্যু তিনি আগে কখনো দেখেননি। ব্যোমকেশ কাগজখানা নিয়ে ভুরু কুঁচকে চিন্তিত মুখে বসে থাকল। হে কেশ অবশ্য করোনারের কোর্টে যাবে, সেখানে অজ্ঞাত কারণে মৃত্যু রায় বেরোবে, আর তারপর আমরা অর্থাৎ পুলিশ চাইলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। আপনি কি বলেন ব্যোমকেশবাবু? এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কোনো ফল কি হবে? ফল হবে কিনা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান চালানো উচিত। কেন বলুন দেখি, আপনি কি কাউকে সন্দেহ করেন? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক যে নির্দিষ্ট কোনো লোককে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা, দেবকুমার বাবুর স্ত্রীকে আপনার কি মনে হলো? দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এই মৃত্যু রহস্যের জট ছাড়াতে গেলে সবার আগে জানতে হবে কি করে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ একে ওকে সন্দেহ করে কোনো লাভ নেই। অবশ্য এ কথাও মনে রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎ মা আর নিজের ভাই ছাড়া আর কেউ ছিল না, কিন্তু তা বলে আসল জিনিসটাকে দৃষ্টির বাইরে যেতে দিলে চলবে না। কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছে না। ডাক্তার কেবল মৃতদেহ পরীক্ষা করেছেন, আমরা সেটা ছাড়াও আরো অনেক কিছু দেখেছি। সুতরাং ডাক্তার যা পারছে না তা আমরা পারবো না এমন কোনো কথা নেই। তা বটে, কিন্তু যাই হোক, আপনি তো দেবকুমার বাবুর পক্ষ থেকে শুরু থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। দুজনে পরামর্শ করে চলা যাবে, কেমন? এই খানিক আগে এসে দেবকুমার বাবু আমাকে বরখাস্ত করে গেছেন। সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি চান না, আর টাকা দিয়ে আমাকে নিয়োগ করতে তিনি অক্ষম। বটে, তিনি অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনের চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনেছি। তা হবে? দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে যা হোক একটা সূত্র ধরে কাজ তো আরম্ভ করতে হবে। ডাক্তার রুদ্রর দিক থেকে কাজ আরম্ভ করুন। এই গোলক ধাঁধার সত্যিকারের পথ হয়তো ওই দিকেই আছে। হো আচ্ছা। তিনি মাথা নিচু করে ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন। এরপর 5-6 দিন একটানা কিছুই ঘটল না। ব্যোমকেশ আবার যেন ঝিমিয়ে পড়ল। সকালে কাগজ পড়া, বিকেলে টেবিলের উপর পা তুলে এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই। বীরেনবাবু এ কদিনের মধ্যে আর দেখা দিলেন না, তাই তার তদন্ত কতদূর এগোলো
তাও জানতে পারা গেল না। আসার মধ্যে শুধু হাবুল একবার করে আসত। সে এলে ব্যোমকেশ নিজের অবসাদ ঝেড়ে ফেলে নানান রকম আলোচনায় তাকে খুশি করার চেষ্টা করত। কিন্তু হাবুলের মনে যেন একটা খারাপ লাগা স্থায়ীভাবে রয়েই গেছিল। সে নিরাশ এবং জৌলুসহীন চোখে চুপচাপ বসে থাকত। তারপর আস্তে আস্তে উঠে চলে যেত। বাড়িতে কি হয়েছে না হয়েছে সে ভালো করে উত্তর দিতে পারত না। সৎমার খিটখিটে স্বভাব নরম না হয়ে আরো বেড়ে গেছে। তার কথার ধরন থেকে এর ইঙ্গিত পেতাম। শেষ দিন সে নিঃশ্বাস ফেলে বলল, বাবা আজ রাতে পাটনা যাচ্ছেন, সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দিতে হবে। বুঝলাম। দুঃখের সময় সবসময় কথার কচকুচি সহ্য করতে না পেরে তিনি পালাতে চাইছেন। এই নিরীহ স্বভাবের বৈজ্ঞানিকের পারিবারিক অশান্তির কথা ভেবে দুঃখ হল। সেদিন হাবুল বেরিয়ে যাওয়ার পর বীরেনবাবু এলেন। তার মুখ দেখে বুঝলাম বিশেষ সুবিধে করতে তিনি পারেননি। যা হোক, ব্যোমকেশ তাকে বেশ খাতির করে বসালো। আমাদের বিকেলের চায়ের সময় হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই চা এসে পৌঁছল। তখন ব্যোমকেশ বীরেনবাবুকে জিজ্ঞেস করল, তারপর কিছু খবর আছে নাকি? চায়ে চুমুক দিয়ে বীরেনবাবু মনমরা ভাবে বললেন, কোনো দিকেই কিছু সুবিধে হচ্ছে না মশাই। যেদিকে হাত বাড়াচ্ছি কিছু ধরতে ছুঁতে পারছি না। প্রমাণ পাওয়া দূরে থাক, একটা সন্দেহের ইশারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অথচ আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এর ভেতরে একটা গভীর রহস্য লুকানো আছে। যতই বারবার ব্যর্থ হচ্ছি ততই এ বিশ্বাস বেড়ে চলেছে। মৃত্যুর কারণ নিয়ে নতুন করে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তিনি অবশ্য রিপোর্টের বাইরে যেতে রাজি নন। তবু মনে হলো তার একটা থিওরি আছে। তিনি মনে করেন কোনো অজানা বিষের ধোঁয়া নাকি নাকে যাওয়ার জন্যই মৃত্যু হয়েছে। অবশ্য কথাটা খুব আবছাভাবে বললেন বটে, তবু মনে হলো তার ওই বিশ্বাস। উনুন ধরাবার সময় মৃত্যু হয়েছিল এই কথা ডাক্তারকে বলেছিলেন বুঝি? হ্যাঁ। যাক। আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ খবর কিছু নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছি। যতদূর জানতে পারলাম লোকটা নির্জলা পাষণ্ড আর অর্থপিশাচ। কয়েকজন ধনুষ্টঙ্কারের রোগীর ওপর নিজের আবিষ্কৃত ইঞ্জেকশন পরীক্ষা করতে গিয়ে তাদের সাবার করেছে এই গুজবও শুনেছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান বিষয়ে তাকে খুনের আসামি করা যায় না। দেবকুমার বাবুর মেয়ের সঙ্গে ওর ছেলের সম্বন্ধ হয়েছিল এ খবরও ঠিক। লোকটা 10,000 টাকা বরপণ দাবি করেছিল। দেবকুমার বাবুর অত টাকা দেওয়ার ক্ষমতা নেই, কাজেই তাকে সম্বন্ধ ভেঙে দিতে হলো। তবে ডাক্তার রুদ্রর ছেলেটা কিন্তু ভদ্রলোক। বাপের সঙ্গে এই নিয়ে তার ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। আর এরই মধ্যে এই বাড়িতে এই কাণ্ড। মেয়েটি হঠাৎ মারা গেল। তারপর ছোকরাটি শুনলুম বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। তার বিশ্বাস তার বাপই কোনোভাবে মেয়েটির মৃত্যুর কারণ। নন্তু যে বাড়ি ছেড়ে চলে গেছে এ খবরটা নতুন বটে, কিন্তু আর সব কথাই আমরা আগে থেকে জানতাম। তাই পুরনো কথা শুনতে শুনতে ব্যোমকেশ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বীরেনবাবু থামলে সে প্রশ্ন করল, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা নিয়ে খোঁজ করবেন বলেছিলেন, করেছিলেন নাকি? করেছিলুম। তার আর্থিক অবস্থা ভালো নয়। ধার কার্য নেই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 10-12 হাজার টাকা খরচ করা তার পক্ষে সম্ভব নয়। লোকটি বোধহয় বেহিসেবি, সাংসারিক বুদ্ধি কম। কলেজ থেকে এখন তিনি 800 টাকা মতো বেতন পান, কিন্তু শুনলে আশ্চর্য হবেন এই 800 টাকার বেশিরভাগটাই যায় বীমা কোম্পানির পেটে। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন মশাই, তাও এত বেশি বয়সে যে প্রিমিয়াম দিয়ে হাতে বেশি কিছু আর থাকে না। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স নিজের নামে করেছেন? শুধু নিজের নামে নয়, জয়েন্ট পলিসি, নিজের এবং স্ত্রীর নামে। মাত্র 1 বছর হলো পলিসি করেছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি মারা গেলে পাছে বিধবাকে পথে দাঁড়াতে হয়, এই জন্যই বোধহয় দুজনে একসঙ্গে বীমা করেছেন। এ টাকায় উত্তরাধিকারীদের কোনো দাবি থাকবে না। আর কিছু? আর কি, দেবকুমার বাবুর ছেলে হাবুলের পেছনেও লোক লাগিয়েছিল, যদি কিছু জানতে পারা যায়।
সে ছোকরা কেমন যেন পাগলাটে ধরনের। কলেজে খুব একটা যায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো পার্কে চুপ করে বসে থাকে। আপনার কাছেও রোজ একবার করে আসে জানতে পেরেছি। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম ব্যোমকেশের সেই নরম ভাবটা আর নেই। সে যেন ভেতরে বাইরে বেশ জেগে উঠেছে। অনেকদিন পর তার চোখে সেই উত্তেজনার প্রখর দৃষ্টি দেখতে পেলাম। কিছু না বুঝেই আমারও রক্ত চঞ্চল হয়ে উঠল। ব্যোমকেশ কিন্তু বাইরে সেই উত্তেজনা প্রকাশ করল না। আগের মতো বিরস স্বরে বলল, হাবুলকে আপনি বাদ দিতে পারেন। উঠছেন? থানাতেই থাকবেন তো? যদি দরকার হয় তাহলে ফোনে খবর নেব। বীরেনবাবু অবাক হয়ে উঠে পড়লেন। তিনি বেরিয়ে যাওয়ার পর ব্যোমকেশ কিছুক্ষণ পেছনে হাত দিয়ে ঘরময় পায়চারি করল। দেখলাম তার চোখে সেই পুরনো আলো জ্বলছে। বীরেনবাবুকে সে হঠাৎ এমনভাবে বিদায় করে দিল কেন? জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় সে চেয়ারের পিঠ থেকে শালখানা তুলে নিয়ে বলল, চলো একটু বেরিয়ে আসা যাক, বদ্ধ ঘরে বসে মাথাটা গরম হচ্ছে মনে হয়। দুজনে বেরোলাম। কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোতে ব্যোমকেশের একটা মজ্জাগত আপত্তি ছিল। কাজ না থাকলে সে ঘরের কোণে চুপ করে বসে থাকতে ভালোবাসত। আমিও তার সঙ্গদোষে ঘরকুনো হয়ে পড়েছিলাম। একা কোথাও যাওয়ার অভ্যেস নষ্ট হয়ে গেছিল। তাই আজ তার গরম হয়ে ওঠা মাথা ফাঁকা জায়গায় বিশুদ্ধ বাতাস চাইছে দেখে খুশি হয়ে উঠলাম। রাস্তায় চলতে চলতে কিন্তু খুশির ভাব বেশিক্ষণ স্থায়ী হল না। লোকজন ভরা রাস্তায় ব্যোমকেশ এমনই দিগ্জ্ঞান হয়ে চলা শুরু করলো যে ভয় হলো এখনই হয়তো কোনো ঝামেলা হয়ে যাবে। আমি তাকে সামলে নিয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু সে গতিবেগ না কমিয়ে একে ওকে ধাক্কা দিয়ে একবার এক বয়স্ক লোকের পা মারিয়ে দিয়ে কয়েক মুহূর্ত পরেই বই হাতে এক তরুণীকে ঠেলে দিয়ে কোনো ভ্রুক্ষেপ না করে জগন্নাথের অপ্রতিহত রথের মতো চলতে লাগলো। এতটা খেয়ালহীন অবস্থায় তাকে আগে কখনো দেখিনি। তার মন যে হঠাৎ শিকারের খোঁজ পেয়ে বাইরের ইন্দ্রিয়দের সাথে যোগাযোগ হারিয়ে ছুটছে তা আমি বুঝেছিলাম বটে, কিন্তু তার মনের অবস্থা কেমন তা অচেনা পথচারী বুঝবে কেন? গালাগালি চিৎকার সহ্য করে মানুষের স্রোত পেছনে ফেলে কোনো ক্রমে কলেজ স্কোয়ার পর্যন্ত এসে পৌঁছলাম। হাসি ঠাট্টায় মশগুল ছাত্রদের ভিড়ে জায়গাটি ঘূর্ণি চক্রের মতো পাক খাচ্ছে। আমি আর দ্বিধা না করে ব্যোমকেশের হাত শক্ত করে ধরে ভেতরে ঢুকে পড়লাম। এখানে আজ যাই হোক বৃদ্ধ আর তরুণীকে ধাক্কা দেওয়ার মতো সম্ভাবনা নেই, সুতরাং সেরকম কিছু ঘটে গেলে ভাড়াটা সহজেই কেটে যাবে। আমাদের দেশের ছাত্ররা ঝোগরুটে স্বভাবের নয়। পুকুরকে কেন্দ্র করে যে দুটি জনপ্রবাহ দুদিকে বিপরীত মুখে ঘুরছে, আমরা একটা দিকে মিশে গেলাম। ধাক্কা লাগার সম্ভাবনা অনেকখানি কমে গেল। ব্যোমকেশ তখনও স্থানকাল সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। তার কপাল ও ভুরুতে গভীর চিন্তার ছাপ। কাঁধের শাল মাঝে মাঝে খসে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি ভাবতে থাকলাম, বীরেনবাবুর কথার মধ্যে এমন কি ছিল যা ব্যোমকেশের নিষ্ক্রিয় মনকে হঠাৎ করে পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো সক্রিয় করে তুলল? তবে কি রেখার মৃত্যু সমস্যার সমাধান আসন্ন? সমাধান যে কতটা আসন্ন তখনও তা বুঝতে পারিনি। আধ ঘন্টা এইভাবে ঘোরার পর ব্যোমকেশের বাইরের জ্ঞান ফিরে এলো। সে সহজ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আজ দেবকুমার বাবু পাটনা যাবে না? তাকে যেতে দেওয়া হবে না। ব্যোমকেশ সামনের দিকে তাকিয়ে কথা শেষ না করেই দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। দেখলাম এক কোণে একটা বেঞ্চি ঘিরে অনেক ছেলে জড়ো হয়েছে এবং উত্তেজিতভাবে কথা বলছে। ভিড়ের বাইরে যারা ছিল তারা গলা বাড়িয়ে দেখার চেষ্টা করছে। তাদের হাবভাব দেখে মনে হলো অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। সেখানে পৌঁছে ব্যোমকেশ একটি ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না, কেউ বোধহয় বসে বসে মারা গেছে। ব্যোমকেশ ভিড় ঠেলে ঢুকলো। দেখি সরুন, একটু সরুন, এদিকে সরুন, কি হচ্ছে দেখি। আমিও ঠিক তার পেছনে থাকলাম। বেঞ্চির সামনে পৌঁছে দেখি একটি ছোকরা ঠেসান দিয়ে বসে আছে, যেন বসে বসে ঘুমিয়ে পড়েছে। মাথা বুকের উপর ঝুঁকে পড়েছে, পা সামনের দিকে মেলা। ঠোঁটের ফাঁক থেকে একটা সিগারেট ঝুলছে, সিগারেটে আগুন ধরানো হয়নি। মুঠো করা বাম হাতের মধ্যে একটা দেশলাইয়ের বাক্স। একটি মেডিকেলের ছাত্র নাড়ি দেখে বলল, নাড়ি নেই, মারা গেছে। সন্ধে হয়ে আসছিল, ভিড়ের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না। ব্যোমকেশ চিবুক ধরে মৃতের নেমে থাকা মুখ তুলেই বিদ্যুতের ঝটকা খেয়ে যেন ছেড়ে দিল। আমারও বুকে হাতুড়ির মতো একটা প্রবল আঘাত লাগলো। দেখলাম আমাদের হাবুল।
আধুনিক যুদ্ধনীতির আমূল পরিবর্তন হয়ে যেত। বেশ নয়, এ মহামারী। কিন্তু সকলই গরল ভেল। দেবকুমার বাবু, এবার যাওয়ার সময় হয়েছে, আসুন। হ্যাঁ, নিশ্চয়ই, চলুন। আপনার স্ত্রী কি বাড়িতেই আছেন? স্ত্রী? স্ত্রী? আমার ফাঁসির পর ইন্স্যুরেন্সের সব টাকা সেই পাবে। প্রকৃতির পরিহাস নয়। একটা ট্যাক্সি ডাকা হলো। ব্যোমকেশ হাত ধরে দেবকুমার বাবুকে তাতে তুলে দিল। বীরেনবাবু তার পাশে বসলেন। দুজন কনস্টেবল এরই মধ্যে কোথা থেকে হাজির হয়েছিল, তারাও ট্যাক্সিতে চেপে বসল। দেবকুমার বাবু গাড়ির ভেতর থেকে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার রেখার মৃত্যুর কিনারা করতে চেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। আমরা ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। ট্যাক্সি চলে গেল। দিন দুই ব্যোমকেশ সে বিষয়ে কোনো কথাই বলল না। তার মনের অবস্থা বুঝে আমিও জোর করলাম না। তৃতীয় দিন বিকেলে সে নিজেই বলতে আরম্ভ করল, এলোমেলো ভাবে, কিছুটা যেন নিজের মনেই বলল। ইংরেজিতে একটা কথা আছে, ভেঞ্জেন্স কামিং হোম টু রুস্ট। দেবকুমার বাবুরও হয়েছিল তাই। নিজের স্ত্রীকে মারতে চেয়েছিলেন, দুবার তিনি তার অমোঘ অগ্নিবাণ নিক্ষেপ করলেন, কিন্তু দুবারই সেই অগ্নিবাণ গিয়ে লাগল তার প্রাণাধিক প্রিয় পুত্রকন্যার বুকে। এমনই ভাগ্যের খেলা। দেবকুমার বাবু অপ্রত্যাশিতভাবে একটা আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু টাকার অভাবে সেই আবিষ্কারের সদ্ব্যবহার করতে পারছিলেন না। এ এমনই আবিষ্কার যে তার পেটেন্ট নেওয়া চলে না, কারণ সাধারণ ব্যবসার জগতে এর কোনো ব্যবহার নেই। কিন্তু কোনো রকমে এর ফর্মুলা জানতে পারলে জাপান, জার্মানি, ফ্রান্স ইত্যাদি যুদ্ধোদ্যত সাম্রাজ্যবাদী জাতি নিজেদের কারখানায় এই রকম প্রাণঘাতী বিষ তৈরি আরম্ভ করবে। আবিষ্কর্তা কিছুই করতে পারবে না। এত বড় আবিষ্কার, কিন্তু তার থেকে তার এক কানাকড়িও লাভ হবে না। সুতরাং দেবকুমার বাবু আবিষ্কারের কথা চেপে গেলেন। প্রথমে চাই টাকা, কারণ এ বিষ কিভাবে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আরো অনেক এক্সপেরিমেন্ট করা দরকার। আর এত বড় এক্সপেরিমেন্ট গোপনে চালাতে গেলে নিজের ল্যাবরেটরি চাই, তাতে দরকার অনেক টাকা। কিন্তু টাকা আসে কোত্থেকে?
ফেলি চলতো, কিন্তু রুদ্রের সঙ্গে তো সেরকম কিছু ছিল না। কোনো কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, যে আমরা ঠিক আর কি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর অবশ্যই পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটি আপনার জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করে। এছাড়া সঙ্গে রাখুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলটিকে। শুভরাত্রি সবাইকে।